গভীর রাতে ঘুমের মধ্যে আমি অনুভব করলাম আমার ছোট্ট বোন আমার সাথে কেমন জানি অদ্ভুত আচরণ করছে। তখন আমি ঘুমে বিভোর। আমি ভাবছি হয়তো আমি স্বপ্ন দেখছি। কিছুক্ষণ পর তার ওই আচরণের ফলে আমার ঘুম ভেঙে যায়। তখন আমি দেখতে পেলাম আমার ছোট বোন আমার সাথে এক ধরনের বাজিমাত করতে শুরু করছে। আমি তো তার এইসব দেখে পুরোই অবাক। তারপর আমি তাকে বললাম, বোন, তুই আমার সাথে এইসব কি করতাছস? তোর কি লজ্জা শরমের মাথা খেয়ে ফেলেছিস? আমি তোর আপন বড় ভাই হই। তারপরেও আমি লক্ষ্য করলাম আমার ছোট বোন কি যেন এক পুঞ্জীভূত সুখ পাওয়ার আশায় আরও বেশি পাগলামি করছে। হোটেলের মধ্যে ছোট বোনর এমন আচরণ দেখে আমি রীতিমতো হতবাক হয়ে গেলাম। তখন আমার ছোট বোনের চোখে মুখে শুধু বাসনার রং দেখতে পেয়েছিলাম। আমি শত না করার পরেও সে কোনোভাবেই আমার বাধা মানছিল না। আমার ছোট বোন হয়েও সে কি যেন এক বিশেষ সুখের আশায় আমাকে একটা সুজোরে ধাক্কা মেরে ফেলে দিয়ে ও আমার সাথে যা করল তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা ঘুরে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। গল্পটি শোনার জন্য তোমাদের সকলের প্রতি আমার বিশেষ অনুরোধ রইল। বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি আদনান। আমার বয়স 25 বছর। আমি পড়ালেখা শেষ করে একটি কর্পোরেট অফিসে জব করছি। আমার বাড়ি শায়েস্তাগঞ্জ। আমি ঢাকায় থাকি। আমার ফ্যামিলিতে আমি, বাবা, মা আর ছোট বোন রিমকি। ওর বয়স 16। ও এই বছর এইচএসসি দিবে। বাবা বিজনেস করেন আর মা গৃহিণী। এইবার আসি আসল কথায়। আমার সামনে ঈদের ছুটি, তাই বাড়ি যাওয়ার প্রস্তুতি নিলাম। সবার জন্য কেনাকাটা করলাম। বোনের জন্য 2টা 3 পিস ও একটা সুন্দর বোরকা কিনলাম। তো কেনাকাটা শেষ। ট্রেনের টিকিট আগেই কাটা ছিল, তাই ঈদের 3 দিন আগেই বাড়ি রওনা দিলাম। ও একটা কথা, আমি প্রায় 1 বছর পর বাড়ি যাচ্ছি। চাকরিতে জয়েন হওয়ার পর আর বাড়ি যাওয়া হয়নি, তাই সবার জন্যই কম বেশি কেনাকাটা করেছি, বিশেষ করে আমার আদরের ছোট বোন রিমকির জন্য। দীর্ঘ 5 ঘন্টা জার্নি করে অবশেষে বাড়ি পৌঁছালাম, কারণ শায়েস্তাগঞ্জ শহর থেকে অনেক ভিতরে গ্রামে আমাদের বাড়ি। বাড়ি পৌঁছাতে প্রায় রাত 10টা বেজে গেল। বাড়ি গিয়ে দেখি সবাই ঘুমিয়ে গেছে। আম্মুকে ডেকে তুললাম। তারপর খাওয়া শেষ করে আমিও ঘুমিয়ে গেলাম। অনেক রাত, তাই আর রিমকিকে ডাকলাম না। সকাল 6টায় দেখি ছোট বোন রিমকি ডাকাডাকি শুরু করছে। রুমের দরজা খোলা ছিল, তাই ও বিছানার পাশে গিয়েই ডাকছে। ও ডাকছে আর বলছে, ভাইয়া, আমার গিফট কোথায়? আমি ঘুম ঘুম চোখে বলছি, যা এখন, পরে নিস, এখন ঘুমাতে দে তো। কিন্তু ও নাছোড়বান্দা, ও গিফট না নিয়ে যাবেই না। তাই আমার গায়ের কাঁথা ধরে টান দিয়ে কাঁথা নিয়ে গেছে। আমি লাফ দিয়ে উঠে দেখি আমার পরনের অবস্থা খারাপ। আমার তো লজ্জায় অবস্থা খারাপ। আর এদিকে ও খিলখিল করে হাসছে আমাকে এই অবস্থায় দেখে। আমি তাড়াহুড়া করে বিছানার পাশ থেকে উঠলাম আর ভালো করে ওর দিকে তাকালাম। ওকে যেন আমি চিনতেই পারছি না। ও এই 1 বছরে এত বড় হয়ে গেছে, একেবারে অচেনা লাগছে। তার রূপ এবং সৌন্দর্য যেন উপচে পড়ছে। আমি এতদিন পর আমার আদরের বোনকে দেখছি, যেন অচেনা এক পরী আমার ঘরে এসেছে। শেষে ওর ডাকে আমার ধ্যান ভাঙল। রিমকি বলল, এই ভাইয়া, কি দেখছিস অমন করে? মনে হচ্ছে আমাকে কোনোদিন দেখিসনি। আমি বললাম, ও হ্যাঁ, আসলে তুই তো অনেক বড় হয়ে গেছিস, তোকে তো চিনতেই পারছি না। রিমকি বলল, ভাইয়া, তুই আমাকে পরে মন ভরে দেখিস। আগে আমার জন্য কি এনেছিস তা বের কর। আমি বললাম, ওহ, দিচ্ছি দাদা। এই বলে আলমারি থেকে ওর জামা আর বোরকাটা ওকে দিলাম। ও তো মহা খুশি। খুশিতে আমাকে এক অদ্ভুত ভাবে ধরল। ওর এই অদ্ভুত ভাবে ধরাতে
আমার অবস্থা খুব খারাপ হতে লাগল। কিছুক্ষণ পরে বাথরুমে গিয়ে ফ্রেশ হলাম। বাথরুম থেকে বের হয়ে সকালের নাস্তা করলাম। নাস্তা করে রুমে বসে মোবাইলে গেমস খেলছিলাম। এমন সময় রিমকি এসে বলল, ভাইজা ঈদে আমাকে নিয়ে চা বাগানে ঘুরতে যেতে হবে। আমি বললাম ওকে যাব। তারপর ঈদের আগের 2 দিন আমরা ভাইবোন মিলে অনেক খুনসুটি করলাম। ঈদের দিন আমরা ভাই বোন মিলে ঘুরতে বের হলাম। রিমকি বলল, অনেকদিন জাফলং যাওয়া হয়নি, চল আমরা জাফলং যাই। আমি বললাম, জাফলং তো অনেক দূর, আমরা একদিনে ফিরে আসতে পারবো না। রিমকি বলল, আমি জানি না, আমাকে নিয়ে যেতে হবে ভাইয়া। কিভাবে নিয়ে যাবে আমি জানি না, দরকার হলে ওখানে হোটেলে 1 রাত থাকব। সমস্যা কি? আমরা তো আপন ভাই বোনই, প্লিজ ভাইয়া তুমি না করো না। আমি বললাম, আচ্ছা আম্মুকে বল, যদি যেতে দেই তাহলে চল। আমার ছোট বোন রিমকি অনেক চালাক, সে কৌশলে আম্মুকে ম্যানেজ করে ফেলল। তারপরের দিন আমরা ভাইবোন মিলে বেরিয়ে পড়লাম জাফলং এর উদ্দেশ্যে। যেতে যেতে দুপুর হয়ে গেল। ওখানে গিয়ে আগে থাকার ব্যবস্থা করতে হবে, যেহেতু গিয়ে ওখান থেকে দিনে দিনে আসা যাবে না। আমরা দুজনে মিলে হোটেল খুঁজতে লাগলাম। অবশেষে একটা রুম পেলাম, তাও সিঙ্গেল। কি আর করা, ঈদের ছুটিতে সবাই ঘুরতে এসেছে, তাই সব বুকিং, এজন্য সিঙ্গেল রুমটাই নিলাম। তারপর ব্যাগ গুছিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে বের হলাম ঘুরতে। রিমকি এমন পোশাক পরেছে যা দেখে সবাই শুধু ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকে। আমার খুব রাগও হচ্ছে, কিন্তু কাউকে কিছু বলতেও পারছি না। এর মধ্যে এক ছেলে আর এক ছেলে কে বলছে, দেখরে ওই মদনে একখান জিনিস পাইছে। আহ বন্ধু, ওই মদনের কপালটা কি ভালো। এই শুনে আমি রেগে ওদের কাছে যেতে চাইলে রিমকি আমাকে বাধা দিল। তারপর আমরা ভাই বোন অনেক মজা করে ঘুরলাম। সারাদিন ঘুরে হোটেলে ফিরলাম সন্ধ্যায়। তারপর আমরা ভাই বোন মিলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার হাঁটতে বের হলাম। আমাদের সাথে পাশের রুমের সদ্য বিবাহিত স্বামী স্ত্রীর জুটি বেরো হলো। তারা আমাদের ডাক দিয়ে বলল, আপনারাও কি হাঁটতে বের হচ্ছেন? রিমকি বলল, হ্যাঁ। আপনারা? উনারা বলল, হ্যাঁ। আমরাও বের হলাম। ছেলেটা বলল, চলুন না, আমরা একসাথে হাঁটি, এলাকাটা তো অপরিচিত, লোক বেশি হলে ভয়ও লাগবে না। আমরাও রাজি হলাম। তারপর গল্প করতে করতে তাদের সাথে পরিচয় হলাম। ছেলেটার নাম হলো সিয়াম, আর মেয়েটার নাম রাইসা। হঠাৎ করে রাইসা বলে উঠল, আপনাদের না দুজনের খুব মানিয়েছে। আমি তো ভেবাচেকা খেয়ে গেলাম, কি বলবো বুঝতে পারছি না। তখন রিমকি বলল, আপনাদেরও খুব মানিয়েছে। কত মাস হয়েছে আপনাদের বিয়ে হয়েছে? তখন সিয়াম বলল, 3 মাস। তারপর সিয়াম বলল, আপনাদের কত দিন হলো বিয়ে হয়েছে? আমি কিছু বলতে যাব, তখনই ছোট বোন রিমকি বলে উঠল, এই তো কিছুদিন। আমি যেন আকাশ থেকে পড়লাম। আমার বোন এইসব কি বলছে? তখন সিয়াম বলল, তাহলে তো আপনারা একদম পারফেক্ট টাইমে হানিমুনে এসেছেন। কিন্তু আমাদের একটু দেরি হয়ে গেল। আসলে অফিস থেকে ছুটি ম্যানেজ করতে করতে 3 মাস পেরিয়ে গেল। তারপরে রাইসা বলা শুরু করল, আপনাদের কি প্রেমের বিয়ে, না অ্যারেঞ্জ ম্যারেজ? রিমকি বলল, প্রেমের বিয়ে। এদিকে আমার রাগেতে গাছ বলছে, রিমকি কেন সত্যি বলছে না? রিমকি কেনই বা ওদের সাথে এত নাটক করছে? হাঁটতে হাঁটতে রাত 9:30 বেজে গেল। তখন আমরা সবাই আবার হোটেলে ফিরে আসলাম। এসে খাওয়া দাওয়া করে রুমে যাচ্ছিলাম শোয়ার জন্য। তখন রাইসা বলে উঠল, গুড নাইট, হ্যাপি হানিমুন, মজা করে টাইমগুলো কাটান, এই টাইম আর ফেরত পাবেন না। রিমকিও কম যায় না, সেও বলে উঠল, আপনারাও মজা করুন, আমরা তো আজ রাত ভর মজাতেই থাকব। আমি রুমে ঢুকেই রিমকিকে বলতে শুরু করলাম, রিমকি তুই এইসব কি শুরু করেছিস? আমরা ভাই বোন, তুই কি সব ভুলে গেছিস? রিমকি বলল, ভাইয়া কি করব বল। ওরা এমনভাবে কথা বলা শুরু করবে বুঝতে পারিনি।
ভাবলাম দু এক কথা বলে আলাদা হয়ে যাব, বাট এমন পর্যায়ে পড়ে গেলাম যে আর বলার সুযোগই পেলাম না। এখন আর কি করা? এখানের ২-৩ দিন না হয় আমরা স্বামী স্ত্রী হয়েই কাটিয়ে দেই। আমি বললাম, মানে? তুই কি বলছিস? রিমকি বলল, আরে ভিয়া, সত্যি সত্যি তোকে আমার স্বামী হতে বলছি না, অভিনয় করতে বলছি ওদের সামনে। আমি বললাম, ও, তাহলে শেষ পর্যন্ত আপন বোনের স্বামী হতে হবে। আচ্ছা ঠিক আছে, আজ থেকে তুই আমার বউ। রিমকি বলল, ছি ভাইজা, তুই কি বলছিস? আমি অভিনয় করতে বলছি, বাস্তবে হতে বলিনি। আমি বললাম, ওই আর কি, ঠিক আছে, অনেক রাত হয়েছে, এখন ঘুমা, কালকে অভিনয় করব। তারপর আমরা ভাইবোন ঘুমিয়ে গেলাম। গভীর রাতে ঘুমের মধ্যে আমি অনুভব করলাম আমার ছোট্ট বোন আমার সাথে কেমন জানি অদ্ভুত আচরণ করছে। তখন আমি ঘুমে বিভোর। আমি ভাবছি, হয়তো আমি স্বপ্ন দেখছি। কিছুক্ষণ পর তার ওই আচরণের ফলে আমার ঘুম ভেঙে যায়। তখন আমি দেখতে পেলাম আমার ছোট বোন আমার সাথে এক ধরনের বাজিমাত করতে শুরু করছে। আমি তো তার এই সব দেখে পুরোই অবাক। তারপর আমি তাকে বললাম, বোন, তুই আমার সাথে এইসব কি করতাছস? তোর কি লজ্জা শরমের মাথা খেয়ে ফেলেছিস? আমি তোর আপন বড় ভাই হই। তারপরেও আমি লক্ষ্য করলাম আমার ছোট বোন কি যেন এক পুঞ্জীভূত সুখ পাওয়ার আশায় আরও বেশি পাগলামি করছে। হোটেলের মধ্যে ছোট বোনর এমন আচরণ দেখে আমি রীতিমতো হতবাক হয়ে গেলাম। তখন আমার ছোট বোনের চোখে মুখে শুধু বাসনার রং দেখতে পেয়েছিলাম। আমি শত না করার পরেও সে কোনোভাবেই আমার বাধা মানছিল না। আমার ছোট বোন হয়েও সে কি যেন এক বিশেষ সুখের আশায় আমাকে একটা সুজোরে ধাক্কা মেরে ফেলে দিল। তারপর সে যেন একেবারে পাগল, মানে একেবারেই উন্মাদ হয়ে গেল। আমার ছোট বোনের যে এত কৌশল তা আমি জানতাম। ১০ মিনিটের মাথায় আমার ঘুমন্ত আর নিস্তেজ অবস্থাটাকে এমন করে দিল। আমার কাছে মনে হলো যেন আমি আর কোনোভাবেই থাকতে পারছি না। তার অসম্ভব কৌশলের জাদু পেয়ে আমি তো প্রায় উন্মাদ হয়ে গেছি। শেষমেশে আমার এমন অবস্থা হলো। তখন আমি বন্ধুরা সেই বিষয়টা আর ভাবার কোনো সুযোগ পেলাম না যে কে ভাই, কে বোন। তখন শুধু মনের মধ্যে একটাই আকাঙ্ক্ষা, পাশে থাকা মেয়েটিকে আপন করে পাওয়ার। কিন্তু মেয়েটি যে আমার আপন বোন তা আমার মাথায় নেই। এই সময় বন্ধুরা এমন অবস্থা হয়, তখন কোনো কিছু বোঝার অবস্থা থাকে না। আমারও ঠিক সেই রকমই হয়েছিল। আমার কাছে মনে হয়েছিল যেন আমি মোম, আর আমার পাশে যেন আগুন জ্বালিয়ে রাখা হয়েছে। সেই আগুনের তাপে আমার সমস্ত কিছু গলে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। বারবার কেঁপে উঠছে আমার গা। আমিও তখন অজানা কোনো সুখের আশায় আমার ছোট বোনের সাথে তাল দিতে শুরু করলাম। সে আমার তাল পেয়ে মনে করল তার হাতে স্বর্গ এসে ধরা দিয়েছে। তখন আমি অনুভব করলাম যা হবার হবে। এখন যে কঠিন সময় আমার কাছে এসেছে তার মোকাবেলা আমাকে করতে হবে। ছোট বোনের কাছে কোনো কিছুতেই আমাকে পরাজিত হতে দেওয়া যাবে না। তারপর আমি চরমভাবে নেমে গেলাম। যদিও আমার ছোট বোন আমার চাইতে আরও ৮ বছরের ছোট। প্রথম প্রথম আমি ভাবছি হয়তো সে আমার সাথে কুলিয়ে উঠতে পারবে না। তারপর আমি যা দেখলাম তাতে তো আমি পুরোই অবাক। প্রায় ২ থেকে আড়াই ঘন্টা এক নাড়ারে প্রদর্শন করার ফলেও সে বিন্দু পরিমাণ ক্লান্ত হয় নাই। প্রায় ২ থেকে আড়াই ঘন্টা পর কোনো এক রূপকথার রাজ্য থেকে মনে হলো আমরা পৃথিবীতে ফিরে এসেছিলাম। বন্ধুরা, তারপরেও সেখানে আরও ২ দিন থেকেছিলাম। আর সেই ২ দিনেও আমার ছোট বোনের সাথে আমার এই রকমই হয়েছিল। বন্ধুরা, ঘটনাটি আমার অতীতের একটি অপ্রত্যাশিত ঘটনা, যা হয়তো তোমরা বিশ্বাস করবে না। তারপরেও সত্যিটা তাই। বন্ধুরা, পৃথিবীতে হয়তো এরকম কিছু ঘটনা ঘটে যা কখনো বিশ্বাসের অযোগ্য বলে মনে হয়। তারপরেও ওই সমস্ত ঘটনা বাস্তব। আমার ক্ষেত্রেও ঠিক তেমনি হয়েছিল। পরিশেষে আমি তোমাদেরকে বলবো, বন্ধুরা,
যখন কোনো ছেলে অথবা মেয়ে সাবালক হয়, তখন প্রত্যেকটা মানুষ মানে ভাই হোক, বোন হোক, বাবা হোক বা অন্য যে কেউ হোক, তাদের সকলের শালীনতা থাক প্রয়োজন। একসাথে বসবাস করা, একসাথে থাকা, সবকিছু থেকে পৃথক থাকাই উচিত। এতে করে মানুষের চাহিদা কম থাকবে। তাহলে হয়তো এরকম ধরনের নিষিদ্ধ দুর্ঘটনা আমাদের সমাজে কম হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের সমাজে যে সমস্ত লোকেদের এরকম ধরনের মন মানসিকতা, তাদের প্রত্যেকেরই চরিত্রটা সংস্কার করা প্রয়োজন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো গল্প নিয়ে। গল্পটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে এই রকম ইন্টারেস্টিং একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও, তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অবশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।